মাইক্রোপ্রসেসর 8085 এর লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কি জানব? আজকে আমরা বিভিন্ন ধরনের বাস, তারপর হচ্ছে রেজিস্টার এবং ফ্ল্যাগ সম্পর্কে জানব। তো প্রথমে আসি বাস। প্রথম কথা হচ্ছে বাস বলতে আমরা কি বুঝি? অনেকগুলো যদি মাইক্রো লেন্থের ওয়্যার একসাথে থাকে তাহলে সেটাকে আমরা বাস বলি। বাসের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা মেমোরি থেকে ডাটা আনা নেওয়া করতে পারি এবং আইও ডিভাইস থেকেও ডাটা আনা নেওয়া করতে পারি। তো 8085-এ কয় ধরনের বাস আছে? 8085-এ 3 ধরনের বাস আছে। এইট তিন ধরনের বাস আছে। এক নম্বর হচ্ছে অ্যাড্রেস বাস, 2 নম্বর হচ্ছে ডাটা বাস, 3 নম্বর হচ্ছে কন্ট্রোল বাস। অ্যাড্রেস বাস হচ্ছে এই যেগুলো। তো এই অ্যাড্রেস বাসে কয়টা লাইন আছে? 16টা লাইন আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে AD0 থেকে AD7, আবার হচ্ছে 8 থেকে A15, এই হচ্ছে 16টা লাইন। তো অ্যাড্রেস বাসে যে র্যাম আছে বা যে মেমোরি আছে তার সাইজ হচ্ছে 2^16। কেন? কারণ এখানে হচ্ছে কয়টা লাইন আছে? 16টা। ঠিক আছে, তাহলে মেমোরি সাইজ কত হবে? 2^16। আমি যদি একটু লিখে দেখাই, তো এখানে অ্যাড্রেস বাসে লাইন আছে কয়টা? 16টি। ঠিক আছে, A0 থেকে কত পর্যন্ত? A15 পর্যন্ত। সুতরাং এটার যে মেমোরি সাইজ বা এটার যে র্যামের সাইজ, এটার র্যাম সাইজ হবে 2^16। ঠিক আছে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে এই 16টা লাইন দিয়ে আমি 2^16 সংখ্যক লাইন লোকেট করতে পারি। আমি যদি এখানে আসি, তাহলে দেখতে পাবো যে এই যে A0 থেকে A7 পর্যন্ত, A0 থেকে A7 পর্যন্ত, A0 থেকে যে এটা হচ্ছে এই যে A0, A2, 3, 4, 5, 6, এটা হচ্ছে 7। তাহলে 6, 5, 4, 3, 2, 1, 0। ঠিক আছে, এই হচ্ছে A0 থেকে A7 পর্যন্ত 8টা। এই 8টা হচ্ছে লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস। ঠিক আছে, এই যে এই প্রথম যে 8টা বিট আছে বা লোয়ার অর্ডার যে বিটগুলো আছে, অ্যাড্রেস বাস আছে, লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস, এগুলো হচ্ছে এই ডাটা বাসের সাথে মাল্টিপ্লেক্স করা থাকে। ঠিক আছে, মার্কস করা থাকে বা মাল্টিপ্লেক্স করা থাকে। এটার উদ্দেশ্য হচ্ছে মাইক্রোপ্রসেসর, এটা তো 40 পিনের আইসি। ঠিক আছে, পিন সংখ্যা কমানোর জন্য আসলে এই মাল্টিপ্লেক্সিংটা করা হয়। এই জন্য আমরা মাল্টিপ্লেক্সিং করে থাকি। অ্যাড্রেস আর ডাটা বাস যেহেতু মাল্টিপ্লেক্সিং করা থাকে, আমরা এভাবে লিখি: A for address, D for data, AD0
থেকে AD7, ঠিক আছে, এভাবে আমরা লিখি। তো কখন এগুলো অ্যাড্রেস বাস এবং কখন এগুলো ডাটা বাস হিসেবে কাজ করে, আমি যদি চিন্তা করি যে কখন অ্যাড্রেস বাস হিসেবে কাজ করে, ক্লক ফ্রিকোয়েন্সির প্রথম সাইকেলে কি হিসেবে কাজ করে, অ্যাড্রেস বাস হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যাড্রেসকে ফ্লেচ করে, ঠিক আছে, এবং পরের সাইকেলগুলোতে এগুলা ডাটা বাস হিসেবে কাজ করে, ঠিক আছে, পরের সাইকেলগুলোতে এগুলা ডাটা বাস হিসেবে কাজ করে। তো অ্যাড্রেস বাসগুলো কয় বিটের হয়ে থাকে, অ্যাড্রেস বাসগুলা 16 বিটের হয়ে থাকে, ঠিক আছে, অ্যাড্রেস বাস 16 বিটের হয়ে থাকে এবং অ্যাড্রেস বাস হচ্ছে ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল মানে কি, ইউনিডিরেকশনাল মানে হচ্ছে যেটা একদিকে, শুধুমাত্র একদিকে ডাটা ফ্লো করে, ঠিক আছে। তো আমরা বলি যে মাইক্রোপ্রসেসর এই অ্যাড্রেস বাসগুলো দিয়ে কি করে, অ্যাড্রেস বাসগুলোতে হচ্ছে ফার্স্ট ফাংশন, ঠিক আছে, ফার্স্ট ফাংশনের কাজ করে, ফার্স্ট ফাংশন করার জন্য এই কাজ। তো এই ফার্স্ট ফাংশনটা কি আসলে, এই ফার্স্ট ফাংশনটা হচ্ছে কোনো একটা মেমোরি অথবা পেরিফেরাল ডিভাইসকে আইডেন্টিফাই করা, ঠিক আছে। ফার্স্ট ফাংশনটা হচ্ছে, ফার্স্ট ফাংশন কি, ফার্স্ট ফাংশন হচ্ছে কোনো একটা মেমোরি বা কোনো একটা পেরিফেরালকে আইডেন্টিফাই করা, কোনো একটা মেমোরি বা কোনো একটা পেরিফেরালকে আইডেন্টিফাই করা। এই হচ্ছে ফার্স্ট ফাংশন। তো মাইক্রোপ্রসেসর প্রথমে কি করে, মাইক্রোপ্রসেসরের কাজ হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করা, ঠিক আছে, সে মাইক্রোপ্রসেসর যে ডাটাটা নিয়ে কাজ করবে, ঠিক আছে, সেটা কোথা থেকে আসলো, সেটা কি পেরিফেরাল থেকে আসতেছে নাকি কোনো মেমোরি থেকে আসতেছে, ঠিক আছে, এইটা আগে আইডেন্টিফাই করে মাইক্রোপ্রসেসর, এইটা আগে ঠিক করে, ঠিক আছে, যে সেটা কোনো একটা পেরিফেরাল থেকে আসতেছে নাকি কোনো একটা মেমোরি থেকে আসতেছে। অর্থাৎ মানে লোকেশনটা কি, যেই লোকেশন থেকে আসতেছে সেই লোকেশনটা মেমোরি লোকেশন নাকি সেই লোকেশনটা পেরিফেরাল লোকেশন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে, ডাটা বাস নিয়ে। তো ডাটা বাস কয় বিটের, ডাটা বাস 8 বিটের, ওই প্রথম লোয়ার অর্ডার অ্যাড্রেস বাসের সাথে মাল্টিপ্লেক্স করা থাকে, এই হচ্ছে 8 বিটের। তো এটা 8 বিটের হওয়ার কারণে কি হয়, মাইক্রোপ্রসেসর মানে এই আমি বেসিক্যালি 8085 নিয়ে আলোচনা করতেছি। 8085 কি করতে পারে, শুধুমাত্র 8 বিটের ডাটা প্রসেস করতে পারে, ঠিক আছে, কেননা বা 8 বিট হওয়ার কারণে, ডাটা বাস 8 বিটের হওয়ার কারণে 8085 হ্যাঁ শুধুমাত্র 8 বিট নিয়ে কাজ করতে পারে, বা আমরা বলবো শুধুমাত্র 8 বিট এর ডাটা
প্রসেস করতে পারে। প্রসেস মানে কি, মানে অ্যারিথমেটিক্যাল বা লজিক্যাল অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, বড় না ছোট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো এই জন্য আমরা বলে থাকি যে 8085 এর ওয়ার্ড সাইজ হচ্ছে 8 বিট। ওয়ার্ড সাইজ বলতে কি বোঝায়? ওয়ার্ড সাইজ বলতে বোঝায় যে একটা মাইক্রোপ্রসেসর একক সময়ে যতগুলো ডাটা প্রসেস করতে পারে। ওয়ার্ড সাইজ কি? অ্যান্সার হচ্ছে যে মাইক্রোপ্রসেসর একক সময়ে, বা আমি যদি আরো বলি একসাথে, যতগুলো ডাটা প্রসেস করতে পারে। ডাটা যোগ বিয়োগ বা গুণ ভাগ করতে পারে, প্রসেস করতে পারে। এখন কথা হচ্ছে যে 8085 এর ওয়ার্ড সাইজ কত? 8085, এটার ওয়ার্ড 8085 মাইক্রোপ্রসেসরের ওয়ার্ড সাইজ হচ্ছে গিয়ে 8 বিট, অর্থাৎ সে 8 বিটের দুইটা ডাটা যোগ বিয়োগ করতে পারে। ঠিক আছে। আবার 8086 এর ওয়ার্ড সাইজ কয় বিটের? 8086 এর আবার ওয়ার্ড সাইজ হচ্ছে 16 বিটের, মানে সে একসাথে 16 বিটের ডাটা যোগ বিয়োগ করতে পারে, বাইনারি ডাটা যোগ করতে পারে বা বিয়োগ করতে পারে। আচ্ছা, তো এই ডাটা বাসগুলা কিন্তু আবার বাই ডিরেকশনাল। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে মাইক্রোপ্রসেসর, মানে ডাটার যে আদান প্রদান, এটা মাইক্রোপ্রসেসর থেকে পেরিফেরাল হইতে পারে, আবার পেরিফেরাল টু মাইক্রোপ্রসেসর হইতে পারে, আবার মাইক্রোপ্রসেসর টু কোনো একটা মেমোরি লোকেশন হইতে পারে, আবার মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরে ডাটা আদান প্রদান হইতে পারে। ঠিক আছে। এই যে আদান প্রদান হয় মাইক্রোপ্রসেসর থেকে পেরিফেরালের মধ্যে, আবার মাইক্রোপ্রসেসর থেকে মেমোরির মধ্যে, এই জন্য ডাটা পাস হচ্ছে বাই ডিরেকশনাল। এরপর আমরা আলোচনা করব লাস্ট যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস কি? অ্যাড্রেস বাস এবং ডাটা বাস এর মধ্যে অপারেশনগুলো সিনক্রোনাইজেশন করার প্রয়োজন হয়। ঠিক আছে। এই সিনক্রোনাইজেশন এর জন্য কিছু সিগন্যাল প্রয়োজন হয়, যেগুলোকে আমরা বলি টাইমিং সিগন্যাল। এই টাইমিং সিগন্যালগুলোকে, বা এই যে সিনক্রোনাইজেশন সিগন্যাল, এগুলোকে আমরা কি বলি, মানে এগুলোকে কে মেইনটেইন করে? এগুলোকে হচ্ছে কন্ট্রোল বাস নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। তাহলে কন্ট্রোল বাস কি করে? কন্ট্রোল বাস অ্যাড্রেস বাস ও ডাটা বাস এর মধ্যে অপারেশন গুলো সিনক্রোনাইজেশন
করার জন্য সিনক্রোনাইজেশন করার জন্য, সিনক্রোনাইজেশন মানে সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আর কি। সিনক্রোনাইজেশনের জন্য কি প্রয়োজন? কিছু সিনক্রোনাইজেশন সিগন্যাল, বা যেগুলোকে আমরা বলি টাইমিং সিগন্যাল, ঠিক আছে? সিনক্রোনাইজেশন সিগন্যাল এবং টাইমিং সিগন্যাল, টাইমিং সিগন্যাল এগুলো লাগে, ঠিক আছে? এবং এই সিগন্যালগুলোকে মানে করার জন্য যে সিনক্রোনাইজেশন সিগন্যাল এবং টাইমিং সিগন্যাল লাগে, এই কন্ট্রোল বাস সেগুলো কি করে? নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, বা মেইনটেইন করে, ঠিক আছে? কন্ট্রোল বাস সিনক্রোনাইজেশন সিগন্যাল ক্যারি করে এবং টাইমিং সিগন্যাল প্রোভাইড করে, ঠিক আছে? কন্ট্রোল বাস সিনক্রোনাইজেশন সিগন্যাল কি করে? ক্যারি করে এবং টাইমিং সিগন্যাল প্রদান করে, টাইমিং সিগন্যাল প্রোভাইড করে বা সরবরাহ করে, ঠিক আছে, প্রোভাইড করে। মাইক্রোপ্রসেসর একটা নির্দিষ্ট অপারেশনের জন্য একটা নির্দিষ্ট কন্ট্রোল সিগন্যাল উৎপন্ন করে, ঠিক আছে? মাইক্রোপ্রসেসর একটা নির্দিষ্ট অপারেশনের জন্য একটি নির্দিষ্ট কন্ট্রোল সিগন্যাল উৎপন্ন করে, একটা নির্দিষ্ট কন্ট্রোল সিগন্যাল উৎপন্ন করে। তো মাইক্রোপ্রসেসর যে সকল ডিভাইসের সাথে ডাটা আদান প্রদান করে বা কমিউনিকেট করতে চায় তার ধরনটা কীরকম, সেটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করার জন্যই এই সিগন্যালগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে? তো এই সিগন্যালগুলো কেন ব্যবহৃত হয় আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আমরা 8085 এর রেজিস্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? 8085 এর রেজিস্টার নিয়ে আলোচনা করব। তো রেজিস্টারগুলো দুই রকম হইতে পারে। রেজিস্টারগুলো কিছু রেজিস্টার এগুলো হচ্ছে এগুলোকে আমরা বলি জেনারেল পারপাস রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার। আর কিছু আছে এগুলোকে আমরা বলবো স্পেশাল পারপাস রেজিস্টার। কিছু আসে জেনারেল পারপাস রেজিস্টার, কিছু স্পেশাল পারপাস রেজিস্টার। সো এই জেনারেল পারপাস রেজিস্টারগুলো কয়টা আছে? এই জেনারেল পারপাস রেজিস্টার আছে হচ্ছে গিয়ে আর 6টা। মোটমাট কয়টা আছে? 6টা আছে, হ্যাঁ। এবং প্রত্যেকটাই হচ্ছে 8 বিটের। হ্যাঁ, এগুলো কি আমি যদি বলি, এই 6টা জেনারেল পারপাস রেজিস্টারগুলো হচ্ছে নামগুলো কি নামগুলো হচ্ছে বি, সি, ডি, ই, এইচ
এল, এই হচ্ছে 6টা জেনারেল পারপাস রেজিস্টার এবং প্রত্যেকটা রেজিস্টার হচ্ছে 8 বিটের। প্রতিটি রেজিস্টারই 8 বিট এর, প্রতিটি রেজিস্টারই 8 বিট এর। এর অর্থ কি? এরা প্রত্যেকেই হচ্ছে 8 বিটের ডাটা স্টোর করতে পারে। ঠিক আছে, তার মানে এরা প্রত্যেকে যেহেতু 8 বিটের রেজিস্টার, তাহলে 8 বিটের ডাটা সে স্টোর করতে পারবে। রেজিস্টার হচ্ছে ডাটা স্টোরের জন্য ব্যবহার করা হয়, সো এরা 8 বিটের ডাটা স্টোর করতে পারে। এখন কথা হচ্ছে এই যে জেনারেল পারপাস রেজিস্টারগুলো আছে, এগুলোকে আমরা রেজিস্টার পেয়ার হিসেবে ব্যবহার করতে পারি। আর যখন রেজিস্টার পেয়ার হিসেবে ব্যবহার করব, তখন এগুলা দিয়ে আমরা 16 বিটের একটা অ্যাড্রেস হোল্ড করতে পারি বা স্টোর করতে পারি। ঠিক আছে, আমি এখানে বলতেছি। তো এই যে বি, সি, ডি, ই, এইচ, এল, এগুলাকে রেজিস্টার পেয়ার হিসেবে ব্যবহার করা যায়। রেজিস্টার পেয়ার হিসেবে ব্যবহার করা যায়। তো যখন রেজিস্টার পেয়ার হিসেবে ব্যবহার করব, তখন এদের নাম কি হয়ে যাবে? বিসিকে একটা পেয়ার হিসেবে চিন্তা করতে পারি, অর্থাৎ বি এর সাথে সি শুধুমাত্র পেয়ার করতে পারে, বি এর সাথে ডি কখনো পেয়ার করতে পারবে না। আবার ডি এর সাথে ই পেয়ার করতে পারে, আবার এইচ এর সাথে এল পেয়ার করতে পারে। তাহলে রেজিস্টার পেয়ার আছে কয়টা? 3টা, অর্থাৎ 3টা পেয়ার হইতে পারে। হ্যাঁ, এর চেয়ে অন্য কিছু হওয়া সম্ভব না। তো এই রেজিস্টার পেয়ারগুলোর কাজ কি? এই রেজিস্টার পেয়ারগুলোর কাজ কি? হ্যাঁ, এরা 16 বিটের একটা অ্যাড্রেস, 16 বিটের অ্যাড্রেস তারা কি করতে পারে? 16 বিটের একটা অ্যাড্রেস তারা স্টোর করতে পারে। তবে আমরা এগুলা কিন্তু 16 বিটের অপারেশন করতে পারবো না, অর্থাৎ 16 বিট ডাটা যোগ বিয়োগ করতে পারবো না। এরা শুধুমাত্র এই অ্যাড্রেসকে হোল্ড করতে পারে বা অ্যাড্রেসকে স্টোর করতে পারে। মানে পার্টিকুলার একটা মেমোরি লোকেশনে আমাকে কোনো মেমোরি লোকেশনে স্টোর করতে হবে। সেক্ষেত্রে আমরা এই বিসিডি এইচএল এই 3টা রেজিস্টার পেয়ারগুলো ব্যবহার করতে পারি। তো এরপর আসতেছে হচ্ছে স্পেশাল পারপাস রেজিস্টার। এই স্পেশাল পারপাস রেজিস্টারগুলোর মধ্যে কি আছে? অ্যাকুমুলেটর আছে, ফ্ল্যাগ রেজিস্টার আছে, ঠিক আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার আছে।
তো এখন আমরা জানবো হচ্ছে এই অ্যাকুমুলেটর সম্পর্কে। অ্যাকুমুলেটর হচ্ছে একটা স্পেশাল পারপাস রেজিস্টার। তো এটাকে বলা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট। 8085 এর অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে না, এটার একটা পার্ট। ঠিক আছে, এটা 8085 এর ALU অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিটের একটি অংশ বা একটি পার্ট। আমরা 8085 এ যোগ করি বা বিয়োগ করি, ঠিক আছে, বা যেই ধরনের অপারেশনই করি না কেন, সেটা অ্যারিথমেটিক্যাল অর্থাৎ যোগ বিয়োগ হইতে পারে, বা লজিক্যাল কোনটা বড় কোনটা ছোট হইতে পারে, ইভেন না অড, হ্যাঁ, এরকম লজিক্যাল অপারেশন হইতে পারে। তো যে কোনো অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন সবগুলো ভায়া অ্যাকুমুলেটর হয়ে হয়। ঠিক আছে, 8085 এর যে কোনো অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন ভায়া অ্যাকুমুলেটর হয়ে হয়। ঠিক আছে, ভায়া অ্যাকুমুলেটর হয়ে হয়। তো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়েই বোঝাই। মনে করি আমাকে দুইটা ডাটা যোগ করা লাগবে। ঠিক আছে, আমি 8 বিটের দুইটা ডাটা নিলাম। ঠিক আছে, ধরলাম 10101010, ঠিক আছে, 11110000। এই দুটো ডাটা আমাকে এই মাইক্রোপ্রসেসরের মাধ্যমে এই যোগের কাজটা করতে হবে। তাহলে এটা আমি কিভাবে এই কাজটা করব? প্রথমে হচ্ছে আমার প্রথম ডাটাটাকে, যেটা আছে এটাকে অ্যাকুমুলেটরে স্টোর করব। ঠিক আছে, এই ডাটাটাকে অ্যাকুমুলেটরে স্টোর করতে হবে। ঠিক আছে, তারপরে সেকেন্ড যে ডাটাটা আছে এটাকে আমাকে বি রেজিস্টারে স্টোর করতে হবে। ঠিক আছে, এরপরে আমাকে যে অপারেশনটা চালাতে হবে সেটার ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাড বি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে বি এর যে বি রেজিস্টারে যে ডাটাটা আছে, বি রেজিস্টারে যে ডাটা আছে তা অ্যাকুমুলেটরের সংক্ষেপে লিখলাম এসি, অ্যাকুমুলেটরে যে ডাটা আছে তার সাথে যোগ হবে। বি রেজিস্টারে যে ডাটাটা আছে সেটা অ্যাকুমুলেটরে যে ডাটা আছে তার সাথে যোগ হবে।
তো এখন যোগফলটা কোথায় স্টোর হবে এবং যোগফলটা অ্যাকুমুলেটরে স্টোর হবে। যোগফলটি অ্যাকুমুলেটরে স্টোর হবে। তাহলে অ্যাকুমুলেটরে কিন্তু আমি তখন আর এই সংখ্যাটা পাবো না, তখন পাবো কি, তখন এটার পরিবর্তে পাওয়া যাবে হচ্ছে যোগফল। ঠিক আছে, এটাই আর কি। এখন এই যে লজিক্যাল বা এই অ্যারিথমেটিক্যাল অপারেশন সেটা ভাই অ্যাকুমুলেটর হয়ে হবে, এটার মানেটা কি? অর্থাৎ মানে হচ্ছে আমি ধরলাম, মানে হচ্ছে আমি এই যে প্রথম যে ডাটাটা আছে না, এটাকে অ্যাকুমুলেটরে না রেখে এই প্রথম ডাটাটাকে সি রেজিস্টারে স্টোর করলাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, বি রেজিস্টারের ডাটার সাথে সি রেজিস্টারের ডাটা যোগ করতে হবে। কিন্তু এমন কোনো ইনস্ট্রাকশন নাই যেটার সাহায্যে আমরা বি প্লাস সি করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ বি রেজিস্টারের ডাটার সাথে সি রেজিস্টারের ডাটা যোগ করা সম্ভব নয়, বি প্লাস সি করা সম্ভব নয়। বি রেজিস্টারের ডাটার সাথে সি রেজিস্টারের ডাটা যোগ করা সম্ভব নয়। তার মানে আমি যদি অ্যাড সি করি তার মানে কি হবে, অ্যাকুমুলেটরের ডাটার সাথে সি রেজিস্টারের ডাটা যোগ করা সম্ভব, আবার অ্যাকুমুলেটরের ডাটার সাথে ডি রেজিস্টারের ডাটা যোগ করা সম্ভব, বিয়োগ করা সম্ভব, কম্পেয়ার করা সম্ভব। কিন্তু কখনোই আমি সি রেজিস্টারের ডাটার সাথে ডি রেজিস্টারের ডাটা যোগ করতে পারবো না। এই জন্যই বলা হয় যে এই 8085 মাইক্রোপ্রসেসরে যত অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন আছে এগুলো ভায়া অ্যাকুমুলেটর হয়ে হতে হবে, এবং অপারেশনের পরে যে রেজাল্টটা সেটা অ্যাকুমুলেটরে স্টোর হবে। ঠিক আছে, সেটা অ্যাকুমুলেটরে স্টোর হবে। এই যে BCDHL তারপর হচ্ছে অ্যাকুমুলেটর, এগুলো সবই কিন্তু 8 বিটের রেজিস্টার। 8085 এর একটা লিমিটেশন হচ্ছে যে অ্যাকুমুলেটর বা বি রেজিস্টার, তারপরে সি রেজিস্টার, ডি রেজিস্টার, HL রেজিস্টারে কি ডাটা আছে সেটা আমরা সরাসরি ভিজুয়ালাইজ করতে পারি না বা দেখতে পারি না। ঠিক আছে, অ্যাকুমুলেটর, তারপর হচ্ছে রেজিস্টার্স অর্থাৎ BCDEHL রেজিস্টারগুলোতে কি ডাটা আছে এটা আমরা সরাসরি চেক করতে পারি না, চেক করতে বা ভিজুয়ালাইজ করতে পারি না, সহজ কথায় দেখতে পারি না বা জানতেও পারি না। তাহলে এটার উপায় কি? এটার সলিউশন হচ্ছে যে আমাকে অ্যাকুমুলেটরে যে ডাটা আছে এই ডাটাটাকে কপি করে অন্য একটা লোকেশনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি যদি দেখতে চাই যে অ্যাকুমুলেটরে কি আছে, তাহলে
অ্যাকুমুলেটর এর ডাটাটি কপি করে অন্য একটা লোকেশনে নিতে হবে, অন্য একটি লোকেশনে নিতে হবে। ঠিক আছে, তারপর আমি যদি ওই লোকেশন সার্চ করি, ঠিক আছে, দেন ওই লোকেশন সার্চ করলে ডাটাটা দেখতে পাবো। ঠিক আছে, তার মানে ওই লোকেশনে যে ডাটাটা আছে সেই ডাটাটাই অ্যাকুমুলেটরে আছে, মানে অ্যাকুমুলেটরের যে রেজাল্টটা সেটা আমরা দেখতে পেলাম। ঠিক আছে, অর্থাৎ ডাটাটা তখন অ্যাকুমুলেটরেও থাকবে এবং ওই লোকেশনেও থাকবে। ঠিক আছে, কপি হবে আর কি। বাট এই ইনস্ট্রাকশনটা আমরা করে থাকি আবার মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে, কিন্তু তাই বলে অ্যাকুমুলেটর ডাটাটা ডিলিট হয়ে যাবে না। হ্যাঁ, অ্যাকুমুলেটর ডাটাটা কপি হবে। ঠিক আছে, মুভ একটা ইনস্ট্রাকশন জাস্ট। ঠিক আছে, তো এবার আমরা আলোচনা করব হচ্ছে আরেকটা স্পেশাল পারপাস রেজিস্টার, সেটাকে হচ্ছে ফ্ল্যাগ। ঠিক আছে, তো ফ্ল্যাগ রেজিস্টার কয় বিটের? ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে 8 বিটের। ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে 8 বিটের। আমি যদি এখানে দেখাই, এই হচ্ছে আমার 8 বিটের ফ্ল্যাগ রেজিস্টার। 2 4 5 6 7 8। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে D0 D1 D2 D3 D4 D5 D6 D7, এই হচ্ছে 8টা বিট। তো 8টা বিটের মধ্যে 8টা বিটই কাজে লাগে না, কাজে লাগে হচ্ছে 5টা বিট মাত্র। ঠিক আছে, কোন কোনটা? এই যে D7 S Z, তারপরে ফাঁকা, তারপর হচ্ছে অক্সিলারি ক্যারি ফাঁকা, প্যারিটি ফ্ল্যাগ, তারপরে ফাঁকা, তারপর হচ্ছে ক্যারি। তাহলে আমরা বলতে পারি যে 8085-এ কয়টা ফ্ল্যাগ আছে? 5টা। ঠিক আছে, ফ্ল্যাগ রেজিস্টার 8 বিটের, এর মধ্যে 5 বিট ইউজ হয় আর বাকি 3 বিট ইউজ হয় না। তো 8085-এ তাহলে ফ্ল্যাগ কয়টা? 5টা। সেই 5টি ফ্ল্যাগ কে কে? 5টি ফ্ল্যাগ হলো এই যে সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ। ঠিক আছে, কি কি এগুলা? একটা হচ্ছে সাইন ফ্ল্যাগ, এস, এই যে D7 বিটটাই হচ্ছে সাইন ফ্ল্যাগ। তারপরে হচ্ছে গিয়ে জিরো ফ্ল্যাগ, জেড দ্বারা ডিনোট করতেছি। তারপর হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি সরি এখানে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, তারপর হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ,
তারপর হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। তো এখন আমরা একটা একটা করে জানবো যে কোন ফ্ল্যাগের কাজ কি, ঠিক আছে? তার আগে আমাকে প্রথমে বুঝে নিতে হবে সেট রিসেট কি। সেট রিসেট কি? সেট রিসেট কি? সেট মানে হচ্ছে 1, সেট হওয়া মানে 1 হওয়া, ঠিক আছে? সেট মানে 1 হওয়া। আর রিসেট মানে কি? রিসেট মানে হচ্ছে 0 হওয়া, ঠিক আছে? 0 হওয়া যে কথা, রিসেট হওয়া একই কথা। 1 হওয়া যে কথা, সেট হওয়া একই কথা। প্রথমে আসি হচ্ছে জিরো ফ্ল্যাগ। আচ্ছা, প্রথমে আমরা সাইন ফ্ল্যাগটা নিয়ে আলোচনা করি। তো আমরা একটু আগে যে চিত্রটা দেখছিলাম, এই যে D7 বিটটা হচ্ছে সাইন ফ্ল্যাগ, ঠিক আছে? ঠিক আছে, এখন এই D7, ঠিক আছে, কোন একটা অ্যাকুমুলেটর, একটা লজিক্যাল বা অ্যারিথমেটিক্যাল অপারেশন পর অ্যাকুমুলেটরে যে D7 মানে অ্যাকুমুলেটর যে রেজাল্টটা হবে সেই অনুযায়ী হচ্ছে এই ফ্ল্যাগ রেজিস্টারগুলো 0 অথবা 1 হয়, অর্থাৎ সেট বা রিসেট হয়, ঠিক আছে? তো মনে করি একটা অপারেশন হইল, অপারেশন হওয়ার পরে যে ফ্ল্যাগ রেজিস্টার আছে সেই ফ্ল্যাগ রেজিস্টারের যে D7 বিটটা আছে এটা 1 হইল। তো এই 1 হওয়া মানে কি? এটা ইন্ডিকেট, এই 1টাকে যেহেতু 8 বিটের মধ্যে সবচেয়ে কি বলে এটাকে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, D7 হচ্ছে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা 1 হওয়া মানে হচ্ছে, এটার মানে হচ্ছে যে ওই ওই সংখ্যাটাকে নেগেটিভ চিন্তা করা হয়, ঠিক আছে? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, যেটাকে আমরা বলি MSB, MSB 1 হলে ওই সংখ্যাটাকে নেগেটিভ হিসেবে ধরা হয়। এটা আমরা জানি, ঠিক আছে? তো এই D7 বিটটা যদি 1 হয় তার মানে সাইন ফ্ল্যাগটা সেট হবে, ঠিক আছে? সাইন ফ্ল্যাগটা সেট হয় বা 1 হয়, ঠিক আছে? আর D7 বিটটা যদি 0 হয় তাহলে সাইন ফ্ল্যাগটা, আমরা বলি সাইন ফ্ল্যাগটা রিসেট হয়েছে বা 0 হয়েছে, ঠিক আছে? আর MSB 0 হওয়া মানে, হ্যাঁ, MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা D7 বিটটা 0 হলে ওই সংখ্যাটিকে পজিটিভ হিসেবে ধরা হয়, সেটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, এটা আমরা জানি। তারপরে সাইন ফ্ল্যাগের পরে আসতেছে হচ্ছে গিয়ে জিরো ফ্ল্যাগ, তাই না? সাইন ফ্ল্যাগের পরে কি আসবে? জিরো ফ্ল্যাগ।
তো জিরো ফ্ল্যাগ হচ্ছে ওই D6 বিটটা হচ্ছে জিরো ফ্ল্যাগ, তাই না? তো কোন একটা অপারেশনের পরে যদি অ্যাকুমুলেটরের যদি অ্যাকুমুলেটরের রেজাল্টটা যদি জিরো হয়, মানে অ্যাকুমুলেটর হচ্ছে কত থাকবে, 0 0 0 0 0 0 0 0, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকুমুলেটরের রেজাল্ট। তো এরকম যদি হয়, তাহলে তখন জিরো ফ্ল্যাগটা সেট হয়, ঠিক আছে? তার মানে কি, অর্থাৎ তখন ওই D6 বিটটা 1 হয়, ঠিক আছে? মানে অ্যাকুমুলেটরের সবগুলোর যখন জিরো, তার মানে জিরো ফ্ল্যাগটা সেট হয়ে গেল, তার মানে D7 বিটটা 1 হয়ে গেল, তাহলে D6 বিটটা 1 হয়ে গেল। তাহলে D6 বিটটা 1 হওয়া মানে কি, জিরো ফ্ল্যাগ সেট হওয়া, আর জিরো ফ্ল্যাগ সেট হওয়া মানে অ্যাকুমুলেটরের সবগুলো রেজাল্ট জিরো, মানে অ্যাকুমুলেটরের রেজাল্ট হচ্ছে 0 0 0 0 0 0 0 0, আর অন্যথায় অন্য সব কেজের জন্য হ্যাঁ D6 0 থাকে। D6 0 মানে কি, জিরো ফ্ল্যাগটা রিসেট থাকে, অর্থাৎ অ্যাকুমুলেটরের রেজাল্টটা আর যাই হোক জিরো না, অন্য কিছু, জিরো বাদে অন্য কিছু। আচ্ছা, এরপরে আসি প্যারিটি ফ্ল্যাগ। তো প্যারিটি কয় রকম? প্যারিটি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ইভেন প্যারিটি, আর একটা হচ্ছে অড প্যারিটি। আমরা যে অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন করি, মানে যোগ করি, তখন এই যোগফলটা কোথায় স্টোর হয়? অ্যাকুমুলেটরে, ঠিক আছে? অ্যাকুমুলেটরের যে রেজাল্টটা স্টোর হয়, সেখানে যদি অড নাম্বার অফ 1 থাকে, তাহলে প্যারিটি বিট সেটা হবে অড প্যারিটি, ঠিক আছে? আমি এখানে একটু বলি, কোন একটা অপারেশনের পর অ্যাকুমুলেটরে যে রেজাল্টটা স্টোর হয়, সেখানে যদি মানে বিজোড় সংখ্যক, মানে অড নাম্বার অফ বিজোড় সংখ্যক 1 থাকে, তাহলে বিজোড় সংখ্যক 1 থাকে, তাহলে সেটাকে আমরা বলবো, সেটাকে বলে অড প্যারিটি, ঠিক আছে? অড প্যারিটি। আর অড প্যারিটি মানে কি, অড মানে ওই যে ওয়ে 0 আছে, অড মানে 0, তখন এই প্যারিটি ফ্ল্যাগ বা হচ্ছে ওই কোন নাম্বারটা জানো, তখন হচ্ছে এই D2 বিটটা তখন D2 বিটটা 0 হয়। 0 হওয়া মানে কি, রিসেট হওয়া, 0 হয় বা রিসেট হয়। আর যদি অ্যাকুমুলেটরে যে রেজাল্টটা আছে, অ্যাকুমুলেটরের যে রেজাল্টটা আছে, সেখানে যদি ইভেন নাম্বার অফ 1 থাকে, মানে
জোড় সংখ্যক 1 থাকে তাহলে সেটাকে বলবো আমরা কি ইভেন প্যারিটি, সেটাকে বলবো ইভেন প্যারিটি। হ্যাঁ, তখন D2 বিটটা কি হয় 1 হয়, মানে আমরা বলতে পারি প্যারিটি ফ্ল্যাগটা সেট হয়। ঠিক আছে, মানে চিন্তা করি কোনো একটা রেজাল্টের পর অ্যাকুমুলেটরে হচ্ছে এরকম ঘটনা আছে 1 0 1 1 0 0 1 0, ঠিক আছে, 4টা 4টা 8টা। তো এই 8টার মধ্যে দেখি কয়টা 1 আছে, 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকুমুলেটরে কোনো একটা অপারেশন করার পরে রেজাল্ট। তো এই রেজাল্টে 4টা 1 আছে, তার মানে এটা হচ্ছে আমার ইভেন প্যারিটি। তো যেহেতু এটা ইভেন প্যারিটি, তার মানে প্যারিটি ফ্ল্যাগ কি হবে, হ্যাঁ প্যারিটি ফ্ল্যাগ সেট হবে, প্যারিটি ফ্ল্যাগ সেট হবে, তার মানে এই যে D2 বিটটা আছে D2 বিটটা 1 হবে। ঠিক আছে, ওকে নাইস। এরপর আসি ক্যারি ফ্ল্যাগ আর অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। ক্যারি ফ্ল্যাগ, তো ক্যারি বলতে আমরা কি বুঝি, ফর এক্সাম্পল 1 আর 1 যোগ করলাম 1 1 আসলো, আবার 1 প্লাস 1 প্লাস 1 যোগ করলাম তাহলে কি আসবে, সরি 1 প্লাস 1 যোগ করলে 1 0 আসবে, 1 1 1 যোগ করলে 1 1 আসবে। এই যে এই যে বিটটা আসলো এটা হচ্ছে, এটাকে আমরা কি বলি ক্যারি, মানে ক্যারি হাতে থাকে যেটা, সেটাকে আমরা কি বলি ক্যারি। ঠিক আছে, অতিরিক্ত যে বিটটা এইগুলোকে কি বলা হয় ক্যারি। হ্যাঁ, এটাকে বলা হয় ক্যারি বিট, এটাকে বলবো আমরা ক্যারি বিট, আর এটাকে বলা হয় হচ্ছে সাম বিট। ঠিক আছে, এটাকে বলা হয় সাম বিট। ঠিক আছে, এটাকে বলবো আমরা সাম বিট, হ্যাঁ, বা যেটা এটাকে বলা লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি। এলএসবি এটা হচ্ছে সাম বিট। তো ক্যারি যদি আসে তাহলে ক্যারি ফ্ল্যাগটা কি হবে, সেট হবে। ঠিক আছে, দুইটা অপারেশন করার পরে যদি ক্যারি আসে, হ্যাঁ, তাহলে ক্যারি ফ্ল্যাগটা কি হবে, সেট হবে। যেমন আমি যদি চিন্তা করি 1 0 1 1 0 0 0 1, হ্যাঁ 1 1 0 0 1 0 0 0, তাহলে এই দুটাকে যোগ করি 1 0 0 1 1 1 1, এই যে 1 প্লাস 1 যোগ করলে কত হয় 1 0, তাহলে এই যে লাস্টে কি আসলো 1 আসলো, এটা হচ্ছে আমার ক্যারি বিট। তো যদি ক্যারি আসে তাহলে ক্যারি ফ্ল্যাগটা কি হবে, তখন যদি 1 আসে তখন এই ক্যারি ফ্ল্যাগটা সেট হবে। অর্থাৎ আমার ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে অ্যাকচুয়ালি কত কত নম্বর বিট, কত নম্বর বিট D0, তার মানে D0 বিটটা 1 হবে, D0 বিটটা 1 হবে। ওকে, এরপর আসতেছে হচ্ছে অক্সিলারি ক্যারি। অক্সিলারি ক্যারি, তো আমরা যে অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন করি সেই তারপর অপারেশন করার পর যে রেজাল্টটা আসে, হ্যাঁ সেই রেজাল্টটা কয় বিটের হয়, রেজাল্টটা কিন্তু 8 বিটের হয়। আর অ্যাকুমুলেটরে যে রেজাল্টটা আছে সেটা কিন্তু 8 বিটের হয়। আমরা একটু দেখি 8 বিট হচ্ছে এরকম, এখানে কি থাকে D0
D1, D2, D3, D4, D5, D6, D7, ঠিক আছে। এই যে প্রথম যে এটা আছে D0 থেকে D3 পর্যন্ত, এটাকে বলবো আমরা লোয়ার অর্ডার বিট। আর পরের গুলাকে আমরা কি বলবো, পরের অর্ধেকটাকে বলবো হচ্ছে হায়ার অর্ডার বিট। লোয়ার অর্ডার বিটস, হায়ার অর্ডার বিটস। তো এখন আমরা এগুলা থেকে বাদ দিব, শুধু চিন্তা করবে যে লোয়ার অর্ডার বিট, এই যে লোয়ার অর্ডারে যে প্রথমে যেটা আছে অর্থাৎ D3 যে বিটটা আছে সেটা নিয়ে একটু চিন্তা করব। হ্যাঁ, এই যে লোয়ার অর্ডার বিটের মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট কোনটা? এটা D3। এই D3 বিটে যদি একটা ক্যারি জেনারেট হয় তাহলে এই অক্সিলারি ক্যারি সেট হবে, ঠিক আছে। D3 বিটে ক্যারি জেনারেট হলে D3 বিটে ক্যারি জেনারেট হলে অক্সিলারি ক্যারি সেট হবে, অর্থাৎ আমার যে D4 বিটটা আছে ফ্ল্যাগ রেজিস্টারের যে D4 বিটটা আছে ফ্ল্যাগ রেজিস্টারের D4 বিটটা 1 হবে, ঠিক আছে। যেমন একটা আমি এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। ধরলাম যে দুইটা ডাটা যোগ করতে হবে, 1 0 0 1 1 0 0 1 1 1 1 0 1 1 0 1, ঠিক আছে। এই দুটো ডাটা যোগ করতে হবে। যোগ করলে কত আসে দেখি, 1 1 1, হ্যাঁ 1 1 1 0, তাহলে এখানে একটা ক্যারি জেনারেট হলো না, আসলো কি 1 0, হ্যাঁ এই 1টা ক্যারি, একটা 1 আসলো, এই 1টা কার সাথে যোগ হবে এখানে, তাহলে 1 1 1 1 1, ঠিক আছে। আবার একটা ক্যারি হইলো 1 1 1 0, আবার একটা ক্যারি হলো 1 0 1 0, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই অপারেশনটা করার সময়, হ্যাঁ কত আসছে, 1 0 আসছে, 0টা তো এখানে বসেছে আর 1টা হচ্ছে ক্যারি, ঠিক আছে। তাহলে অ্যাকুমুলেটরে এখানে একটা ক্যারি জেনারেট হচ্ছে, রাইট। অ্যাকুমুলেটর এটা তো এখানে বসবে, কিন্তু এটার যে D3 বিটে এখানে কি হচ্ছে, একটা ক্যারি জেনারেট হচ্ছে। অ্যাকুমুলেটরের D3 বিটে একটা ক্যারি জেনারেট হচ্ছে। তাহলে যদি হয় তাহলে ফ্ল্যাগ রেজিস্টারের D4 বিটটা কি হবে, 1 হবে, মানে অক্সিলারি ক্যারি তখন সেট হবে, ঠিক আছে। ফ্ল্যাগ রেজিস্টারে D4 বিটটা 1 হবে, হ্যাঁ মানে হচ্ছে অক্সিলারি ক্যারি সেট হবে, ঠিক আছে। মানে তখন যে এখানে যে ফ্ল্যাগ রেজিস্টার দেখাইছি তখন হচ্ছে এটা সেট হবে বা 1 হবে, ঠিক আছে। তো এই ফ্ল্যাগ রেজিস্টারগুলা সেট হবে না রিসেট হবে এটা
দেখে আমরা হচ্ছে বিভিন্ন রকম ডিসিশন নিয়ে থাকি, ঠিক আছে। এইট 8085-এ 16 বিটের দুইটা রেজিস্টার আছে। 8085-এ 16 বিটের দুটি রেজিস্টার আছে। একটা হলো প্রোগ্রাম কাউন্টার, পিসি, আর একটা হলো স্ট্যাক পয়েন্টার। প্রোগ্রাম কাউন্টার আর স্ট্যাক পয়েন্টার। তো এই স্ট্যাক পয়েন্টার কি করে? স্ট্যাক পয়েন্টার যেটা আছে এটা হচ্ছে 16 বিটের ডাটা বা মেমোরি অ্যাড্রেসের টেম্পোরারি স্টোরেজ হিসেবে কাজ করে, ঠিক আছে। 16 বিটের ডাটা বা মেমোরি অ্যাড্রেসের টেম্পোরারি স্টোরেজ হিসেবে কাজ করে। টেম্পোরারি স্টোরেজ হিসেবে কাজ করে। আর প্রোগ্রাম কাউন্টারের কাজ কি? একই রকম, মোটামুটি 16 বিটের মেমোরি অ্যাড্রেস হোল্ড করে রাখে। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে 16 বিটের মেমোরি অ্যাড্রেস হোল্ড করে রাখে, ঠিক আছে। এই হচ্ছে প্রোগ্রাম কাউন্টার এবং স্ট্যাক পয়েন্টার। তো যদি কেউ বলে যে প্রোগ্রাম কাউন্টার কেন 16 বিটের, কারণ যেহেতু প্রোগ্রাম কাউন্টার অ্যাড্রেস হোল্ড রাখে, অ্যাড্রেস তো 16 বিটের। হ্যাঁ, যেহেতু এখানে 16টা অ্যাড্রেস লাইন আছে, অ্যাড্রেস লাইনের সংখ্যা হচ্ছে 16টা, দ্যাটস ওয়াই প্রোগ্রাম কাউন্টার অবশ্যই কী হবে, প্রোগ্রাম কাউন্টার এর জন্য একটা 16 বিটের রেজিস্টার হয়। এইট 8085-এ প্রোগ্রাম কাউন্টার কি কন্টেইন করে? অ্যান্সার হচ্ছে ফেচ হবে এমন একটা ইনস্ট্রাকশনের অ্যাড্রেস। ফেচ হবে এমন একটা ইনস্ট্রাকশনের অ্যাড্রেস হোল্ড করে রাখে। তো ধন্যবাদ সবাইকে আজকে লেকচারটি মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শোনার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।